দ্বিতীয় টি-20 ম্যাচেও সহজ জয় বাংলাদেশের। ডাচদের বিপক্ষে প্রত্যাশা মতোই সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। নেপাল মিশনে প্রথমবার পুরো স্কোয়াড নিয়ে অনুশীলনে হাভিয়ার কাবরেরা, হামজা চৌধুরীর খেলা অনিশ্চিত। এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়ার কাছে 5-1 গোলে পরাজয় বাংলাদেশের। গ্রুপে তৃতীয় হওয়ায় বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল। দর্শক স্বাগত বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে। আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিজ নিশ্চিত করার ভিশন দ্বিতীয় টি-20 ম্যাচে টাইগারদের অলরাউন্ড পারফরম্যান্সের বিপক্ষে অসহায় ছিল ডাচরা। তবে সিরিজ জয় হলেও পাওয়ার হিটিং এর ঝলক সেভাবে দেখাতে পারল না টাইগাররা। জুলিয়ান উডের কোচিং এ পাওয়ার হিটিং এ কতটা উন্নতি হলো এই সিরিজে তা দেখার প্রত্যাশাই ছিল বেশি। ডাচদের বিপক্ষে সিরিজ জয় মর্যাদার হলেও পাওয়ার হিটিং এ উন্নতির চিত্র তুলে ধরা আরো গুরুত্বপূর্ণ ছিল টাইগারদের জন্য। এর আগে সিরিজ নিশ্চিতের মিশনে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিং এ পাঠিয়ে চেপে ধরে টাইগাররা। তৃতীয় ওভারেই পরপর 2 বলে 2 উইকেট নিয়ে ডাচদের চাপে ফেলেন লেগ স্পিনার নাসুম আহমেদ। 14 রানে 2 উইকেট হারানোর পর রানের পেছনে ছোটা কঠিন হয়ে যায় নেদারল্যান্ডসের। দলীয় 37 রানে তাসকিনের শিকার বিক্রমজিৎ সিং 17 বলে 4 বাউন্ডারিতে 24 রান করেন এই ওপেনার। এরপর মুস্তাফিজ ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডের উইকেট তুলে নেন। পরের ওভারে সাইফ হাসানের সরাসরি থ্রোতে নোহা কোরেস রান আউট এবং তানজিদ হাসান সাকিবের শিকার হয়ে শাহরিজ আহমেদ কট বিহাইন্ড হলে 10 ওভারে 62 রানে 6 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেদারল্যান্ডস। এরপর 81 রানে নবম উইকেটের পতনে দলীয় ইনিংস 100 রান পার করাই কঠিন হয়ে ওঠে ডাচদের জন্য। যদিও শেষ দিকে আরিয়ান দত্তের 24 বলে 31 রানের ইনিংসে 103 রান করে সফরকারী দল। টাইগার বোলিংয়ে নাসুম 21 রানে 3টি, তাসকিন ও মুস্তাফিজ নিয়েছেন 2টি করে উইকেট। এরপর সহজ টার্গেট তাড়া করতে নেমে পারভেজ ইমন 23 করে ফিরে গেলেও তানজিদ হাসান তামিমের অপরাজিত হাফ সেঞ্চুরিতে 41 বল হাতে রেখে 9 উইকেটে জয় নিশ্চিত করে টাইগাররা। 39 বলে হাফ সেঞ্চুরি করে 54 রানে অপরাজিত থাকেন তানজিদ। অধিনায়ক লিটন দাস করেছেন অপরাজিত 18 রান। নেপাল মিশনে প্রথমবার পুরো স্কোয়াড নিয়ে অনুশীলনে জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা। অক্টোবরে হংকং এর বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগে নেপালের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে হবে এই ম্যাচ দুটি। তবে ইংলিশ ফুটবল মৌসুম শুরু হওয়ায় হামজা চৌধুরীর এই 2 ম্যাচে খেলা অনিশ্চিত। যদিও টিম ম্যানেজমেন্ট আশা করছে অক্টোবরে হংকং এর বিপক্ষে লাল সবুজের জার্সিতে খেলবেন হামজা চৌধুরী। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। তারই প্রস্তুতিতে নেপালের বিপক্ষে আগামী 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। বসুন্ধরা কিংসের 10 ফুটবলারকে ছাড়াই ঢাকা জাতীয় স্টেডিয়ামে গত 13 আগস্ট থেকে চলেছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। প্রাক মৌসুম প্রস্তুতির জন্য জাতীয় দলে ডাক পাওয়া 10 ফুটবলারকে এতদিন ছাড়েনি বসুন্ধরা। অবশেষে তপু বর্মন, তারিক কাজী, সোহেল, সাদুদ্দিনরা যোগ দিয়েছেন কাবরেরার ক্লাসে। পূর্ণ স্কোয়াড নিয়ে অনুসরণে বেশ খুশি কোচ কাবরেরা। পরিকল্পনা অনুযায়ী শিশুদের প্রস্তুত করবেন প্রীতি ম্যাচ দুটির জন্য। নেপালের বিপক্ষে ম্যাচের আগেই দলের সবাই নিজেদের মধ্যে বোঝাপড়া সেরে নিতে পারবেন আশা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের। ওইখানে কিন্তু দেখেন আমরা প্র্যাকটিসের মধ্যেই ছিলাম, আর কোচ আমাদেরকে আজকে ব্রিফ করেছে আমরা আসার পরে যে আসলে তারা এতদিন কি করেছে এবং আমাদের এখন কি করতে হবে, তো এটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করেছে। তো দেখেন আমরা কিন্তু একসাথে অনেক দিন ধরেই আছি, এটা আপনারাও জানেন এবং আমরা প্লেয়াররা সবাই জানি। তো ওই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এতটা প্রবলেম হবে না যেটা আপনারা হয়তো বা ভাবতেছেন। আশা করি আমরা এই উইদিন 5 ডেতে আমরা মানিয়ে নিতে পারবো এবং আমাদের অলরেডি বুঝিয়েছে কীভাবে আমরা স্টার্ট করব। আগামীকালকে আমাদের ম্যাচ থাকতে পারে, আগামীকাল আমরা সবাই একসাথে খেলবো এবং আমাদের যেই টিম ওয়ার্কিং যেটা ব্যাপারটা আপনারা মিসিং বলতেছেন, আমি আশা করি কালকে আমরা খুব ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। নেপালের যে স্ট্রাকচারটা থাকে এবং হংকংয়ের যে স্ট্রাকচারটা থাকে সেখানে কিন্তু সামঞ্জস্য আছে, আর কি একটা মিল আছে ওইখানে। ওরা সেম ফরমেশনে খেলে, ওদের যেই ডিফেন্ডিং ব্লকগুলো থাকে সেগুলো সেম থাকে এবং এটা নিয়ে আমাদের কোচ কথা বলেছেন। এবং আমি মনে করি যে এই 2টা ম্যাচ আমাদের হংকংয়ের ম্যাচের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। যে নেপালে কিন্তু একটু ডিফিকাল্ট এনভায়রনমেন্ট, ডিফিকাল্ট ওয়েদার এবং তাদের একটা ক্রাউডি একটা ব্যাপার আছে স্টেডিয়ামে। আমি মনে করি যে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমরা এই দলটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমরা ওইখানে যে জয় নিয়ে ফিরতে পারবো দেশ। আমি মনে করি যে আমাদের দলটাকে বুস্ট করবে। আমরা যদি সেখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসি, ডেফিনেটলি আমাদের কিন্তু মেন্টালিটি বলেন এবং আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার বলেন, আমরা কিন্তু অনেকটাই কনফিডেন্ট থাকবো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক ইম্পর্টেন্ট সেখান থেকে জয়লাভ করা। The target for sure will be, as usual, we always go for wins. আমি চেষ্টা করছি নেপাল সফরের জন্য দলটাকে প্রস্তুত করতে। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না। They have been competing very well. নেপালের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরীকে চেয়েছিলেন কোচ।
এই ম্যাচে তিনি আসবেন কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি বাফুফে। আমি অন্যান্য অনেক জায়গায় শুনতে পাচ্ছি যেটা নিয়ে লুকোচুরি করছে, লুকোচুরি কিছু না। কালকে রাতে লাস্ট টেক্সটে যে কথা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আমজাস বলতেছে যে আমার এজেন্ট যে আছে সে ট্রাই করতেছে তুমি ফরওয়ার্ড করছো কি না। তো আমি বলছি যে অফিস থেকে ফরওয়ার্ড করা হয়েছে, তুমি যদি চাও আমি ফরওয়ার্ড করব। 3 সেপ্টেম্বর কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তার আগে মঙ্গলবার শেষ অনুশীলনে ফর্টিস এফসির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ার কাবরেরার দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এশিয়ান কাপ হকিতে চমক দেখাতে পারল না বাংলাদেশ। নিজ গ্রুপে মালয়েশিয়ার পর দক্ষিণ কোরিয়ার কাছেও বড় ব্যবধানে হারল। যদিও চাইনিজ তাইপেকে হারিয়ে গ্রুপে তৃতীয় স্থান ধরে রেখেছে, বাংলাদেশের লক্ষ্যই ছিল গ্রুপে তৃতীয় হয়ে পঞ্চম ষষ্ঠ স্থানের প্লে অফ পর্বে খেলা। সেই লক্ষ্য মতোই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখন প্লে অফে কাজাখস্তানকে হারালেই মিলবে বিশ্বকাপ বাছাইয়ের টিকিট। এশিয়া কাপ হকিতে আগের আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, তাদের বিপক্ষে জয় তো পরের কথা, ড্র করাই কঠিন বাংলাদেশের জন্য। বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নিজেদের পার্থক্যটা পরিষ্কার করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। সহজেই 5-1 জিতে সুপার 4 নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে যত কম গোলে হারা যায় সে লক্ষ্য নিয়ে টার্ফে নেমেছিল বিপ্লবের দল। যদিও প্রথমার্ধেই 4-1 গোলে পিছিয়ে পড়ায় বড় পরাজয় নিশ্চিত হয়ে যায়। আক্রমণাত্মক খেলে প্রথম কোয়ার্টারে 8 থেকে 10 মিনিটের মধ্যে 2 গোল করে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে ফিল্ড গোলে ব্যবধান 3-0 করে কোরিয়া। বাংলাদেশকে অসহায় করে 22 মিনিটে স্কোর লাইন 4-0 করে। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট সোহানুর রহমান সবুজ গোল করে ব্যবধান কমান। এরপর তৃতীয় কোয়ার্টারে কোরিয়াকে ঠেকিয়ে রাখলেও চতুর্থ কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান 5-1 করে কোরিয়া। এই পরাজয় 3 ম্যাচে 1 জয়, গ্রুপে তৃতীয় হয়েছে বাংলাদেশ। এখন 4 সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচে জয় পেলে পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য লড়ার সুযোগ পাবে এবং 6 দলের মধ্যে থাকলেই বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ মিলবে বাংলাদেশের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঝড় উঠেছিল, সেই ঝড়ের নাম সাকিব। 20 বলে 50, 26 বলে 5 ছক্কা 61 রান। টি-20তে সাকিবের সেরা ইনিংস। অনেকদিন পর বইলো হাতে নিজেকে খুঁজে পেলেন বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার। যদিও ব্যাটিংয়ে ঝড় তুলেও জিততে পারেনি তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। টিম সেইফার্টের 40 বলের অপরাজিত সেঞ্চুরির তাণ্ডবে 6 উইকেটে ম্যাচটি জিতে নেয় সেন্ট লুজিয়া কিংস। এতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে এখন সাকিবের দল। সেন্ট লুজিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পাওয়া অ্যান্টিগার হয়ে 4 নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। 20 বলে 50 ছুঁয়ে 26 বলে 61 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন বাংলাদেশের অলরাউন্ডার। 4 ও ছক্কা মারেন 5টি করে। 234.61 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন সাকিব, যা স্বীকৃত টি-20তে 30 ছাড়ানো ইনিংসে তার সর্বোচ্চ। আগে সেরা স্ট্রাইক রেট ছিল 222.58। 2023-24 মৌসুমের বিপিএল রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন 31 বল 69 রান। এর আগে সর্বশেষ 50 ছিল তার এই বছরের গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে। স্বীকৃত টি-20তে 10 ম্যাচ পর 50 পেলেন 38 বছরের সাকিব। সঙ্গে ক্যারিবিয়ান ওপেনার আমির জাঙ্গুর 43 বলে 56 রানে এদিন 4 উইকেটে 204 রানের পুঁজি পায় অ্যান্টিগা। সেন্ট লুজিয়া কিউই ওপেনার টিম সাইফার্টের 53 বলে অপরাজিত 125 রানে 13 বল ও 6 উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয়। সাকিব বল হাতে 2 ওভারে 32 রান দিয়ে উইকেট শূন্য থেকেছেন। পারলেন না লিওনেল মেসি। ক্যারিয়ারে 47তম ট্রফি জয় হলো না। মেজর লিগ সকারে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে 3-0 ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মেসির ইন্টার মায়ামি। যদিও 46টি দলীয় ট্রফি জিতে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড ধরে রেখেছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি। ক্যারিয়ারে 47তম দলীয় ট্রফি জয়ের উৎসব হলো না লিওনেল মেসির। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে 3-0 ব্যবধানে বিধ্বস্ত হয়ে আশা ভঙ্গ হয় মেসি ও ইন্টার মায়ামির। ম্যাচে 68 মিনিট বল দখলে রেখেও গোল স্কোরিং ব্যর্থতায় পরাজিত মায়ামি। সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে রেকর্ড 70,000 দর্শক এই ফাইনাল দেখতে এসেছিলেন। সেখানে দর্শকদের হতাশই করেছেন মেসি। ম্যাচে প্রতিপক্ষের গোলে 5টি শট নিয়েও ব্যর্থ হন। তাতে ক্যারিয়ারের 47তম দলীয় ট্রফি জয়ের উৎসব পিছিয়ে গেল মেসির। যদিও 46টি ট্রফি জিতে এখনো পেশাদার ফুটবলে দলীয় সাফল্যে শীর্ষে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বিশ্বকাপ ফুটবল, অলিম্পিক ফুটবল, 2টি কোপা, ফাইনালিসিমা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি ক্লাব বিশ্বকাপ সহ এই 46টি ট্রফি জিতেছেন মেসি। ফুটবল ইতিহাসে মেসির পরই ট্রফি জয়ের দ্বিতীয় সফলতম খেলোয়াড় ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ। ব্রাজিল সহ বার্সেলোনা, জুভেন্টাস, পিএসজির মতো ক্লাবের হয়ে 41টি ট্রফি জিতেছেন আলভেজ। 40টি ট্রফি জিতে তৃতীয় স্থানে স্পেনের হয়ে 2010 বিশ্বকাপ জয়ী আন্দ্রেস ইনিয়েস্তা। ব্রাজিল ও পিএসজির মার্কুইনেজ, স্পেন ও বার্সেলোনার জেরার্ড পিকে ও জর্ডি আলবা এই তিনজনই 37টি করে ট্রফি জিতে আছেন চতুর্থ স্থানে। লিভারপুল রিয়ালের 3-3 ড্রয়ে হোঁচট বার্সেলোনার। আর্সেনাল ম্যান সিটির হার। ইউরোপের ঘরোয়া ফুটবলে সবচেয়ে জমজমাট 2 লিগ, ইংলিশ প্রিমিয়ার এবং স্প্যানিশ লা লিগা। 2 লিগেই শেষ হয়েছে তৃতীয় রাউন্ড। ইংলিশ প্রিমিয়ারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল উঠলেও অন্য 4 বড় দল চেলসি, আর্সেনাল,
ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড রেসে পিছিয়ে পড়েছে। লা লিগায় চিত্র একই, সেখানে মূলত দুই দলের লড়াইয়ে গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা তৃতীয় ম্যাচে হোঁচট খেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমের শীর্ষ দুই দল লিভারপুল ও আর্সেনালের এবার আগেভাগেই দেখা হয়ে যায়। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে রবিবার মুখোমুখি হয় দুই জায়ান্ট ক্লাব। লিগের শুরুর দিকে জমজমাট এক লড়াই দেখার প্রত্যাশা করেছিলেন দুই দলের সমর্থকরা, কিন্তু নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া দুই দলের লড়াইটা জমল না একটুও। ৮৩ মিনিটে লিভারপুলের হাঙ্গেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ডোমিনিক সোবোসলাই ফ্রিকিক থেকে গোল করে ম্যাচের পার্থক্য গড়ে দেন। ৩ খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পূর্ণ ৯ পয়েন্টের বিপরীতে আর্সেনাল ৬ পয়েন্ট নিয়ে নেমে গেল লিগ টেবিলের তৃতীয় স্থানে। এই রাউন্ডে ম্যানচেস্টার সিটির ছিল জয়ে ফেরার তাগিদ। আগের ম্যাচে টটেনহামের কাছে ২-০ গোলে হেরে যাওয়া পেপ গার্দিওলার দল রবিবার ব্রাইটনের বিপক্ষে খেলে অ্যাওয়ে ম্যাচ। ৩৪ মিনিটে আর্লিং হালান্ডের গোলে এগিয়েও যায় গত লিগের তৃতীয় স্থান পাওয়া জায়ান্ট ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ঘটে বিপত্তিটা। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেওয়া ব্রাইটন ৮৯ মিনিটে দ্বিতীয় গোল করে জয় ছিনিয়ে নেয়। গত মৌসুমে শিরোপা শূন্য থাকা সিটি ৩ খেলায় ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট নিয়ে ২০ দলের টেবিলে নেমে গেছে ১৩তম স্থানে। গত মৌসুমে চতুর্থ স্থান নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করা চেলসির সুযোগ দেয়নি অঘটনের। আগের ম্যাচে ওয়েস্ট হামের জালে ৫-১ গোলের উৎসবে মাতা এনজো মারেস্কার দল শনিবার ঘরের মাঠে ২-০তে হারায় ফুলহামকে। প্রথমার্ধের যোগ করার সময়ে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে গিয়ে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে এনজো ফার্নান্দেসের সফল স্পট কিকে ব্যবধান বাড়ায় অলব্রুজ। ৩ খেলায় ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২-এ চেলসি। ইংলিশ ফুটবলের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে নিজেদের সবচেয়ে বাজে ফলটা করেছিল গত মৌসুমে ১৫তম স্থান নিয়ে। আর্সেনালের কাছে ১-০ গোলে হারের পর ফুলহামের বিপক্ষে এগিয়ে গিয়ে ১-১ ড্র করা রুবেন আমোরিমের দল তৃতীয় ম্যাচে হতাশ করেনি। ঘরের মাঠে বার্নলিকে হারিয়েছে ৩-২ ব্যবধানে। ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে পেনাল্টিতে পার্থক্য গড়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে বার্সেলোনা পারেনি জয়ছন্দে থাকতে। রবিবার কাতালান জায়ান্টদের ছন্দপতন ঘটায় রায়ো ভায়োকানো। ঘরের মাঠে পিছিয়ে পড়ে ড্র করে দলটি। ম্যাচের শুরু থেকে খেই হারানো বার্সাকে ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল উপহার দেন ১৮ বছরের নতুন ফুটবল সেন্সেশন লামিনে ইয়ামাল। ৬৭ মিনিটে সমতায় ফেরে ভায়োকানো। বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের কপাল ভালো, বাকি সময়ে চাপ ধরে রেখেও দ্বিতীয় গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। এই ড্রয়ে বার্সা ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে রিয়ালের কাছে ২ ও ভিয়ারিয়ালের কাছে গোল ব্যবধানের পেছনে পড়ে লিগ টেবিলের ৪-এ নেমেছে। লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের মিশনে থাকা রিয়াল মাদ্রিদ জিতেছে টানা তৃতীয় ম্যাচ। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে মাদ্রিদ জায়ান্টের জয় ২-১ ব্যবধানে। তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি রিয়ালের। ১৮ মিনিটে গোল হজম করে বসে জাভি আলোনসোর দল। ৩৭ মিনিটে তরুণ তুর্কি উইঙ্গার আর্দা গিলের গোলে সমতায় ফিরে পরের মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের লক্ষ্যভেদে জয়ের স্বস্তিতেই ঘরের মাঠ ছাড়ে গত মৌসুমের শিরোপা শূন্য থাকা রিয়াল। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সুইডিশ কিংবদন্তি বিয়ন বোর্গ ৩০ বছরের আগেই পেশাদার টেনিসকে বিদায় বলেছিলেন। জার্মান তারকা বরিস বেকারও ৩০-এই ছেড়েছেন কোর্ট, কিন্তু বয়সকে হার মানিয়ে টেনিস কোর্টে রাজত্ব চলছে সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচের। বয়স ৩৮ বছর ১০২ দিন। তো কি হয়েছে? রেকর্ড গড়েই ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে বছরের ৪টি গ্র্যান্ড স্লামে কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ডও গড়লেন এই সার্বিয়ান কিংবদন্তি। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম ট্রফি যেন ডাকছে জকোভিচকে। সুইস ম্যাস্ট্রো রজার ফেদেরারের দারুণ একটি রেকর্ডও টপকে গেছেন জকোভিচ। ফেদেরার এক বছরে ৪টি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে খেলেছেন ৮ বার, ৯ বার এই কৃতিত্ব দেখিয়ে এই রেকর্ডে সবার উপরে এখন জকোভিচ। স্পোর্টস টাইম আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।